Let's talk about what went wrong and what went right. অ্যান্টিগায় যে টেস্ট ম্যাচটা হয়েছে বাংলাদেশ 201 রানে হেরেছে। টপ অর্ডারের ব্যর্থতার গল্প বলতে বলতে মুখ একদম খসে পড়ে যাবে এমন অবস্থা হচ্ছে। আনফর্চুনেটলি আরও একবার একই রকম চিত্রপট দেখতে হয়েছে। জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় দুজনে ওপেন করেছিলেন, দুই ইনিংসে আসলে কেউ সেভাবে করে রান করতে পারেননি। একটা ইন্টারেস্টিং সিমিলারিটি দুই জনের মধ্যে আছে, সবশেষ 13 ইনিংসে তাদের 50 নেই টেস্ট ক্রিকেটে। ব্যাপারটা হতাশার। আমরা যদি একবার দেখি যে সবশেষ 50 মাহমুদুল হাসান জয় করেছিলেন ঠিক এক বছর আগে 28 নভেম্বর 2023 নিউজিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচটায় বাংলাদেশ জিতেছিল সেখানে তিনি 83 রানের একটা ইনিংস খেলেছিলেন। জাকির হাসান তার 50টা খুব বেশি আগের নয়, এই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 50 করেছিলেন চট্টগ্রামে। তারপর থেকে 13 ইনিংস এই দুই ব্যাটারেরই 50 নাই। অন্য আরেকজন যে ওপেনারকে আমরা অন অ্যান্ড অফ দেখে থাকি এই দুজনের সঙ্গে সাদমান ইসলাম। তার অবশ্য ইন্ডিয়া এবং পাকিস্তানের 50 ছিল, সেই জায়গায় ভাবতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজে এই ম্যাচে তিনি থাকলে হয়তো বেটার হতো। কিন্তু সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ যে সিরিজটা বাংলাদেশ ঘরে মাটিতে খেলেছে সেখানে তার রান 0, 1, 0 এবং 6। সহজাতভাবেই তিনি খানিকটা পিছিয়ে আছেন। কে কয়টা ম্যাচ খেলেছেন আমরা যদি সেই বিবেচনায় যাই, মাহমুদুল হাসান যে অলরেডি 15টা ম্যাচ খেলেছেন, জাকির হাসান 12টা ম্যাচ খেলেছেন, সাদমান 19টা টেস্ট ম্যাচ খেলেছেন। সাদমানের ডেবিউ হয়েছে 2018 সালে, মাহমুদুল হাসান জয়ের 2021-এ, জাকির হাসানের 2022-এ। বলাই বাহুল্য যে যথেষ্ট পরিমাণের সুযোগ তিনজনকেই দেওয়া হয়েছে এবং তিনজনের কেউই আসলে সেভাবে করে কি ক্লিক করতে পারলেন। হ্যাঁ, সময় সময় আমরা তাদের কাছ থেকে বেশ কিছু ধ্রুপদ ইনিংস আমরা দেখেছি। মাহমুদুল হাসান জয়কে তাকে ফিউচার ভাবা হচ্ছে, জাকির হাসান তিনিও অ্যাক্রস দ্য ফরম্যাটস খেলছেন এবং তিনি খেলতে পারেন, এমন নয় যে ট্যালেন্ট ওয়াইজ তিনজনেরই ঘাটতি আছে। তবে ইট ইজ হাই টাইম টু থিঙ্ক দেমসেলভস যে আসলে তারা কোন পথে যাচ্ছেন এবং একটা ওয়েক আপ কল তাদের জন্য রাখা উচিত। এবং অটো চয়েস আসলে এই দলে এখন অবধি কেউ বনে যেতে পারেনি। আমরা যদি অল্টারনেটিভ খুঁজতে যাই আসলে কার কাছে যাব, আমরা কি তামিম ইকবালের কাছে যাব, আমরা কি ইমরুল কায়েসের কাছে যাব? দুজনই এখন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট থেকে অনেকখানি দূরে। ইমরুল কায়েস তিনি রিটায়ার করেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে। তামিম ইকবাল তিনি কবে ক্রিকেট খেলবেন, আদৌ খেলবেন কিনা সেটা নিয়ে অনেক গুঞ্জন আছে। আমাদেরকে খুঁজতে হবে নতুন কাউকেই। আমরা এনসিএল এ সম্প্রতি দেখেছি অমিত হাসানকে 6 ম্যাচ খেলে তিনি 661 রান করেছেন, 82.62 তার অ্যাভারেজ, 2টো সেঞ্চুরি তিনি করেছেন, 3টা 50 তার আছে। এনামুল হক বিজয় যিনি রেগুলার বেসিসে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে থাকেন, এবারও তার 54 অ্যাভারেজ, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার। অমিত মজুমদার আরেক অমিত, 60+ তার অ্যাভারেজ আছে। সব কিছু মিলিয়ে টপ অর্ডারে পাইপলাইনে আমাদের খুব বেশি ক্রিকেটার আছে সেটা বলার সুযোগ নেই, কিন্তু নতুন অপশনস আছে, ইটস এ পজিটিভ সাইন। আমাদের হয়তোবা সিলেক্টরস যারা আছেন, টিম ম্যানেজমেন্ট যারা আছেন, তারা হয়তোবা অদূর ভবিষ্যতে অবশ্যই দুই অমিতের কাউকে সুযোগ একটা দিতেই পারেন। এনামুল হক বিজয় তো থাকছেনই, তিনি বারে বারে সুযোগ পান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে, সেই ব্যাপারটাও হয়তোবা নজরে থাকতে পারে। টপ অর্ডার গেল, এবার একটু মিডল অর্ডারের ব্যাপারে আসি। খানিকটা মিশ্র অনুভূতি নিশ্চয়ই দর্শক আপনার হয়েছে। প্রথম ইনিংসে আমরা দেখেছি টপ অর্ডার ভালো ক্লিক করেছে, অনেকদিন পর আসলে আমাদের টপ অর্ডারের কাছ থেকে রান আমরা দেখেছি। মুমিনুল হক তিনি 50 করেছিলেন, লিটন দাস 40 করেছিলেন, জাকের আলী অনিক তার ডেবিউ হয়েছে 53 তিনি করেছেন, মেহেদি মিরাজ 23 রান করেছিলেন। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে যে একটা ডিসেন্ট স্কোর করেছে, কিন্তু যখন টপ অর্ডারের কেউই আসলে সেভাবে, স্পেশালি ওপেনারদের দুজনের কেউই ডেলিভার করতে পারেনি, তখন উচিত ছিল যারা সেট হয়েছেন, মুমিনুল হক বলুন, লিটন দাস বলুন, এক্সপিরিয়েন্স তো অনেক আছে, 1 দশকের বেশি সময় ধরে মুমিনুল হক খেলছেন, লিটন দাস প্রায় 1 দশক ধরে খেলছেন, মেহেদি মিরাজ 8 বছর ধরে জাতীয় দলে আছেন, তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন। তাদের কাছ থেকে তো এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল। যেমনটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে, জাস্টিন গ্রিভস বলুন, মিকাইল লুইস বলুন, ইনিংস লম্বা করতে পেরেছেন তারা। আমাদের সেই লম্বা করা ইনিংসটা কোথায়? টেলের কাছ থেকেও প্রপার সাপোর্ট আমরা পাইনি, যেখানে আমরা দেখেছি কেমার রোচের মতো প্লেয়ার 144টা বল খেলেছেন, প্রপার সাপোর্ট তিনি জাস্টিন গ্রিভসকে দিয়েছেন বলেই তিনি সেঞ্চুরি করতে পেরেছেন। আমাদের কি কেউ কি সেই জায়গায় সফল হতে পারলেন? এই জায়গায় ব্যর্থতার গল্প থাকবে। ব্যর্থতার আরও একটা গল্প লিখেছেন শাহাদাত হোসেন দীপু। 18 রান প্রথম ইনিংসে তিনি করেছিলেন 71 বলে, সেকেন্ড ইনিংসে 4 রান করেছেন। 71টা বল যখন আপনি রেড বল ক্রিকেটে খেলে ফেলছেন তখন মনে হতে পারে যে আপনি অনেকাংশে সেট হয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও দেখলাম তিনি উইকেটটা এক প্রকার বিলিয়ে দিয়ে আসলেন। 2 ইনিংসে এরকম ঘটনা ঘটেছে, অনেকবার তাকে সুযোগ দেওয়া হয়েছে। গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার ডেবিউ হয়েছিল, তিনি আসলে সেভাবে করে আরও একবার ক্লিক করতে পারলেন না। অন অ্যান্ড অফ তিনি সুযোগ পাচ্ছেন,
টানা সুযোগও দেওয়া হয়েছে। সাদাত হোসেন দীপুর ক্ষেত্রেও খানিকটা হতাশার গল্পই আমরা এই ম্যাচে দেখেছি। হয়তোবা খুব শীঘ্রই তিনি ফর্মে ফিরবেন, সেই প্রত্যাশা থাকবে। প্রত্যাশা যাদের কাছে ছিল তারা কারা আসলে সেই প্রত্যাশাটা মেটাতে পেরেছেন? সেই পেসাররাই। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের পেসাররা একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পিন ডমিনেন্ট বাংলাদেশ সম্প্রতি পেসারদের দ্বারা অনেক ভালো সাপোর্ট পাচ্ছে এবং এই ম্যাচেও সেই সাপোর্টটা বজায় ছিল। তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে তার প্রথম ফাইফার, সেকেন্ড ইনিংসে তিনি সেটা করেছেন। প্রথম ইনিংসে চমৎকার বোলিং তিনি করেছিলেন, 26 ওভার বল করে 3টা মেডেন, 76 রানে 2টো উইকেট তিনি নিয়েছিলেন। 64 রানে 6 উইকেট সেকেন্ড ইনিংসে তিনি পেয়েছেন 14 ওভার বল করে। আর্লি উইকেট এনে দেওয়ার পেছনে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুজনে চমৎকার জুটি বেঁধে বল করেছেন। হাসান মাহমুদ প্রথম ইনিংসে 27 ওভারে 3 মেডেন পেয়েছিলেন, 87 রানে 3টা উইকেট নিয়েছিলেন। সেকেন্ড ইনিংসে তিনি উইকেট পাননি, কিন্তু ঠিকই চাপ প্রয়োগ করার ক্ষেত্রে তিনি অন্যদেরকে হেল্প করেছেন। শরীফুল ইসলাম একটা উইকেটই পেয়েছেন, সেকেন্ড ইনিংসে তিনি চমৎকার বোলিং করেছেন। 7 ওভারে 4 মেডেন, 9 রানে একটা উইকেট তার আছে। শরীফুলের ব্যাপারে আসলে অনেক কথা হচ্ছিল যে তিনি উইকেট কেন আদায় করতে পারছেন না, এমন একটা পেস ফ্রেন্ডলি উইকেটেও শরীফুল কেন উইকেট পাবে না। এটা এরকম সময় আসলে যায় পেসারদের, এরকম সময় যে কোনো ক্রিকেটারদেরই যায় যেখানে আপনার অবভিয়াস পারফর্ম করার কথা সেখানে আপনি অনেক সময় ক্লিক করতে পারেন না। গতকাল কি দেখছিলাম, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচ হচ্ছিল পার্থে, সেখানে ইন্ডিয়া জিতেছে। চমৎকার বোলিং জাসপ্রীত বুমরা করেছেন, তার সঙ্গে প্রপার সাপোর্ট মোহাম্মদ সিরাজ করেছেন। মোহাম্মদ সিরাজ তিনি বলছিলেন ম্যাচ শেষে আলোচনায় যে অনেকদিন ধরে তিনি আসলে উইকেট পাচ্ছিলেন না। এবারে তিনি যখন অস্ট্রেলিয়া গেছেন ফ্লাইটে উঠে তিনি প্রথম ভেবেছিলেন উইকেটের পেছনে তিনি আর ছুটবেন না, তিনি একদম তার যে ক্রিকেটিং মেরিট আছে সেই অনুযায়ী তিনি বল করবেন এবং প্রচুর পরিমাণে ডট বল তিনি দেবেন, ব্যাটসম্যানকে প্রেশারে তিনি ফেলবেন, সেটা তিনি করেছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন। বাংলাদেশের পেসার যারা আছে তাদের ক্ষেত্রেও অনেক সময় হয়তো এরকম প্ল্যানের অল্টারনেটিভস করা যেতেই পারে। শরীফুল যার কথা বলছিলাম তিনি সম্প্রতি উইকেট পাচ্ছেন, এতে আসলে ভেঙে পড়ার কিছু নেই। আমার মনে হয় ক্রিকেটিং মেরিট বাংলাদেশের পেসারদের বহুলাংশে আছে, বাংলাদেশের ব্যাটারদের নেই সেটা বলছি না, সেটার অ্যাপ্লিকেশনটা সম্প্রতি দেখা যাচ্ছে না। আমরা হোপফুল হতেই পারি 30 তারিখ সেকেন্ড টেস্ট শুরু হবে জ্যামাইকার সাভানা পার্কে, সেই ম্যাচটা টি স্পোর্টসের পর্দায় আপনারা রাত 9টায় দেখতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছে এবং বাংলাদেশের ক্রিকেট তার সঙ্গে আপনাদেরকে থাকতেই হবে, ভালো করুক খারাপ করুক ক্রিকেটের সঙ্গে থাকাটা খুবই জরুরি, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.